আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন যে মিশরের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল তা হামাস প্রত্যাখ্যান করেছে, কারণ তাতে হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। মিশরের এই প্রস্তাবকে বিশ্লেষকরাও প্রকৃতপক্ষে ইসরায়েলের প্রস্তাব হিসেবেই মূল্যায়ন করেছেন, কারণ এর মাধ্যমে ফিলিস্তিনের মানুষের নিজ ভূমিতে থাকার ও নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে অগ্রাহ্য করা হয়েছে এবং একই সাথে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রক্রিয়াকেও স্তব্ধ করে দিতে চেয়েছিল মিশর, যে শুধু হামাস নয়, স্বাধীনতাকামী কোনো ফিলিস্তিনি মেনে নিতে পারবে না। হামাসের এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, মিশরের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানানো হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এই জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরা আরবিকে আরও বলেন, হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে, কিন্তু তা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কেননা মিশরের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে হামাস নিরস্ত্র না হলে ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয়। তিনি বলেন, মিশর একটি নতুন প্রস্তাব দেবে জানতে পেরে আমাদের একটি আলোচক মিশরে গিয়েছিল, কিন্তু তারা বিস্মিত হয়ে যায় যখন জানতে পারে যে মিশরের প্রস্তাবে সুনির্দিষ্টভাবে প্রতিরোধ আন্দোলনের নিরস্ত্রীকরণ সম্পর্কে একটি স্পষ্ট ধারা রয়েছে। এর বিনিময়ে মিশরের প্রস্তাবে বলা হয় যে গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতি হবে এবং এ সময় গাজায় খাদ্য ও আশ্রয় সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া হবে। মিশর তখন হামাস নেতাদের পরিষ্কারই জানিয়ে দেয় যে প্রতিরোধ নিরস্ত্র হওয়ার বিষয়ে আলোচনা না হলে যুদ্ধ থামানোর কোনো চুক্তি হবে না। এরপর আলোচকরা আলোচনা টেবিল থেকে বেরিয়ে আসে, কারণ হামাস বরাবরের মতোই এই অবস্থানে অনড় রয়েছে যে যে কোনো চুক্তির কেন্দ্রবিন্দু হতে হবে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। তিনি আরও বলেন, হামাসের নিরস্ত্রীকরণ কোনো আলোচনার বিষয় হতেই পারে না, তবে ইসরায়েল বারবারই বলছে হামাসকে পরাজিত ও নিরস্ত্র করতেই হবে, তবেই যুদ্ধ শেষ হবে। গাজায় বর্তমানে মানবিক সাহায্য প্রবেশের ব্যাপারটি অত্যন্ত জরুরি, কারণ মার্চের শুরু থেকে ইসরায়েল সকল মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে। কিন্তু হামাস স্পষ্ট করেছে যে সবকিছুর আগে বিনা শর্তে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। গতকালও গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সকালে অন্তত ২টি বিমান হামলা হয়েছে। একটি হামলা গাজা শহরের আল তুফা পাড়ায় হয়, যেখানে ৬ জন ফিলিস্তিনি নিহত হন। আরেকটি হয় খান ইউনিসের খুজায়া এলাকায়, যেখানে ৫ জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৫০,৯৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৬,২৭৪ জন আহত হয়েছেন। গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস বলেছে, মৃতের সংখ্যা এখন ৬১,৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার মানুষ নিখোঁজ, তাদেরও এখন মৃত বলেই ধরে নেওয়া যায়। গাজার পাশাপাশি মসজিদ আল আকসাতেও সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অসভ্যতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ জানা গেছে যে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে ডজনখানেক কট্টরপন্থী ইসরায়েলি অনুপ্রবেশ করে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেছে। এ প্রেক্ষিতে আল আকসা মসজিদে অধিক ফিলিস্তিনি উপস্থিতির আহ্বান জানিয়েছে হামাস। এই নিয়ে হামাস এক বিবৃতিতে বলেছে, এই চত্বরে এই অনুপ্রবেশ ও সেখানে ভ্রমণ করা মসজিদের পবিত্রতা লঙ্ঘনের পুনরাবৃত্তি। হামাস আরও বলছে, আমাদের অবিচল ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আল আকসা মসজিদে তাদের উপস্থিতি আরও বাড়িয়ে দেয় এবং দখলদারদের ইহুদিকরণ প্রয়াস প্রতিহত করে। আমাদের ভূমি, পবিত্র স্থান এবং জাতীয় উদ্দেশ্য রক্ষায় দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সংঘর্ষ বাড়াতে হবে। এছাড়া হামাস আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলের এই অপরাধ বন্ধে চাপ সৃষ্টি করে এবং ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ রক্ষায় এগিয়ে আসে। অন্যদিকে গাজা দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের একদম দ্বারপ্রান্তে।
কোনোভাবেই গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। মার্চের শুরু থেকে ইসরায়েল গাজার 23 লাখ মানুষের জন্য সকল প্রকার মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। মার্চ 18 তারিখে ইসরায়েল একতরফাভাবে একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও গাজা জুড়ে হামলা শুরু করে এবং শত শত ফিলিস্তিনিকে হত্যা করে। এরপর 25শে মার্চ জাতিসংঘ ঘোষণা করে যে ইসরায়েলি বিমান হামলায় এক বুলগেরিয়ান কর্মী নিহত ও 6 জন বিদেশি কর্মী আহত হবার পর তারা গাজা থেকে তাদের আন্তর্জাতিক কর্মীদের 30% প্রত্যাহার করে নিয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন যে গাজায় আরেকটি ক্ষুধা সংকট আসন্ন এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সহায়তা, অস্ত্রীকরণ বা ওয়েপনাইজেশন অভিযোগ আনেন। বোমা বর্ষণ ও মানবিক সংকটের এই যুগপৎ প্রভাব গাজাবাসীর অবস্থাকে আরও ভয়াবহ করে তুলেছে, যদিও এই সংকট অক্টোবর 2023 থেকেই অব্যাহত রয়েছে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে অক্টোবর 2023 থেকে শুরু করে ইসরায়েলি হামলায় গাজার 70% বেশি স্কুল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায় গাজার প্রায় 88% স্কুল পুনর্গঠন বা বড় ধরনের সংস্কারের প্রয়োজন। এর মধ্যে রয়েছে 162টি ইউএনআরডব্লিউএ স্কুল যেগুলো একসময় লাখ লাখ শিশুদের শিক্ষা দিত। সংস্থাটি বলছে ইসরায়েলের যুদ্ধ গাজায় ফিলিস্তিন শিশুদের উদ্বাস্তু, আতঙ্কগ্রস্ত ও শিক্ষা থেকে বঞ্চিত করেছে। একটানা 15 মাস যুদ্ধ চালানোর পর দিন কয়েক যুদ্ধবিরতি দিয়ে গত 18 মার্চ ইসরায়েল আবারও গাজায় প্রাণঘাতী হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় গাজায় এখনো পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও নারী। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের চোখে, মুখে ও শরীরে ইসরায়েলি বর্বরতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। মঙ্গলবার সকালে মুক্তি পাওয়া 9 জন ফিলিস্তিনি বন্দীকে গাজার আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তারা 6 মাস আগে জাবালিয়া শরণার্থী শিবির ঘেরাও করার সময় একটি চেকপয়েন্টে আটক হয়েছিল। পর্যবেক্ষকরা জানান তাদের শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। চিকিৎসকরা বলছেন তাদের খাদ্য ও মৌলিক প্রয়োজনীয় জিনিস থেকেও বঞ্চিত করা হয়েছিল। তাদের পরিবারও জানত না তারা কোথায় আটক ছিল। শুধু এই 9 জনই নয়, বরং শত শত ফিলিস্তিনি এখনও ইসরায়েলের কারাগারে আটক রয়েছে এবং তাদের পরিবাররা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে খোঁজ নিচ্ছে তারা কোথায় রয়েছে তা জানার জন্য। পনেরোশোর বেশি ইসরায়েলি সাঁজোয়া বাহিনীর সদস্য, যাদের মধ্যে জেনারেলও আছেন, সম্প্রতি একটি পিটিশনে স্বাক্ষর করেছেন যেখানে গাজায় আটক জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, এমনকি তার যুদ্ধ থামানোর বিনিময়ে হলেও। দৈনিক মারিফের দেওয়া তথ্য অনুসারে এই পিটিশনে 1525 জন সাঁজোয়া বাহিনীর সদস্য স্বাক্ষর করেছেন, যারা বন্দুকধারী থেকে শুরু করে জেনারেল পর্যন্ত ছিলেন। তারা ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানান, যুদ্ধ থামানোর বিনিময়ে হলেও জিম্মিদের মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। এই স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ট্যাঙ্ক ইউনিটে কর্মরত সাবেক সৈনিক, যারা অফিসার স্কুলে না গিয়েও যুদ্ধ করেছেন, প্রবীণ সৈনিক, জুনিয়র কমান্ডার এবং সাবেক সিনিয়র কর্মকর্তারা। বিশ্ব মানবতার শত অনুরোধ প্রত্যাখ্যান করে ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ না করে উল্টো তার অমানবিক কার্যক্রম প্রতিবেশী লেবাননেও অব্যাহত রেখেছে। সর্বশেষ ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের ওয়াজ্জানি নদীর তীরে গভীরভাবে প্রবেশ করেছে, যা যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, মারজায়ুন জেলায় সামরিক ও বেসামরিক যানবাহনে করে ইসরায়েলি সৈন্যরা প্রবেশ করে, তবে এ থেকে বিস্তারিত কিছু তারা জানতে পারেনি। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি। এনএনএ আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আলমা আল শাব শহরের উপকণ্ঠে গুলি চালায় এবং তল্লাশি অভিযান চালায়। 2024 সালের নভেম্বর থেকে লেবাননে একটি দুর্বল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে, যা ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সেপ্টেম্বর মাসে শুরু হওয়া পূর্ণাঙ্গ যুদ্ধ বন্ধ করেছিল। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি 1440 বার লঙ্ঘন করেছে, যাতে অন্তত 125 জন নিহত এবং 371 জন আহত হয়েছে।
চুক্তি অনুযায়ী ইসরায়েলকে ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ সরে যাওয়ার কথা ছিল, তবে তারা তা অমান্য করায় সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এখনো পর্যন্ত লেবাননের অন্তত ৫টি সীমান্ত পোস্টে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।